সঠিক বাক্য উচ্চারণের মাধ্যমে কথা বলেও অন্যের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা যায়। অন্যের সাথে কথা বলতে গেলে নিজের বুদ্ধি রেখে বাক্যের যথাযথ প্রয়োগ করাটাই ধূর্ততার পরিচয়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক সন্ন্যাসীর বলা সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। একবার এক সাধু বাবা বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষে করে বেড়াচ্ছিলেন। গ্রামে ঘোরার সময় কেউ কেউ সেই সাধু বাবাকে সম্মানের সাথে ভিক্ষা দিচ্ছিল, আবার কেউ কেউ অপমান করে তাড়িয়ে দিচ্ছিল ওনাকে। কিন্তু কারোর কথাতেই তিনি কিচ্ছু মনে করছিলেন না, বরং উনি আপন মনে ভিক্ষে করে চলছিলেন। এভাবে ভিক্ষে করতে করতে তিনি একটি বাড়িতে পৌঁছালেন। সেখানে গিয়ে সাধু বাবা ডাকাডাকি করার পর সেই বাড়ি থেকে একজন যুবক বেরিয়ে আসলো। সেই যুবক সাধু বাবাকে নিজের সামর্থ্য অনুযায়ী কিছু খাদ্য ভিক্ষা দিল, আর সেই সাধু বাবার প্রতি খুবই সম্মান দেখালো। সেই যুবকের আপ্যায়নে খুশি হয়ে সাধু বাবা সেই যুবককে আশীর্বাদ করে বললেন, সারা জীবন তুমি তোমার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো, এটাই আশীর্বাদ করি। এই কথা শুনে সেই যুবকটি নিজের হাত জোর করে সাধু বাবাকে বলল, আপনি তো আমাকে আশীর্বাদ দিলেন, কিন্তু মনে হয় না আমি সুখে থাকতে পারবো আমার পরিবারকে নিয়ে। এই কথা শুনে সাধু বাবা খুবই অবাক হলেন এবং যুবকটিকে প্রশ্ন করে বললেন, কেন, তোমার এরকম মনে হওয়ার কারণ কি আমাকে বলো। তখন সেই যুবকটি খুবই দুঃখের সহিত সাধু বাবাকে বলল, আমি সংসারে আমার স্ত্রীকে নিয়ে খুবই চিন্তায় রয়েছে। ও কিছুতেই ওর নিজের বাক্যের উপর লাগাম লাগাতে পারে না। বাড়ির প্রত্যেকটি সদস্যকে রাগের বশে যা না তাই বলে অপমান করে। আমি ওকে ভালোবাসি, আমি ওকে হারাতে চাই না, কিন্তু ওকে নিয়ে আমি সুখেও থাকতে পারছি না। জানি না আমি কি করে এই সমস্যা থেকে বের হব এবং পরিবার নিয়ে সুখে থাকতে পারবো। তখন সাধু বাবা বললেন, ঠিক আছে, তুমি তোমার স্ত্রীকে আমার সম্মুখে নিয়ে আসো, আমি ওকে ঠিক করার চেষ্টা করছি। সাধু বাবার কথা মতো সেই যুবক নিজের স্ত্রীকে সাধু বাবার সম্মুখে নিয়ে আসে। তারপর সাধু বাবা সেই যুবকটির স্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, তোমার অতিরিক্ত কথা বলার কারণে পরিবারের সবাই বিরক্ত, তুমি এত বেশি কথা বলো কেন। তখন সেই স্ত্রী সাধু বাবার প্রশ্নের উত্তরে বলল, এখানে আমার দোষটা কোথায় বলুন তো সাধু বাবা, আমি শুধুমাত্র সত্যি কথাটাই বলি সবার সম্মুখে, আর এটা যদি সবার খারাপ লাগে তাহলে আমার কি করার আছে বলুন তো। সাধু বাবা তখন বললেন, কি সত্যি কথা বলো তুমি। তখন সেই স্ত্রী বলল, দুদিন আগেই ওর বোনেরা আমার শ্বশুর বাড়িতে এসেছে, আর আমি দেখেছি ওর বোনেরা আসলেই আমাদের সংসারে অশান্তি লাগায় কোনো না কোনো কারণে। তাই আমি এই সত্যি কথাটাই ওকে বোঝাতে চেয়েছি, এতে আমার দোষটা কোথায় বলুন। এই কথা শুনে সেই সাধু বাবা বললেন, আচ্ছা, তাহলে এই সমস্যা, তুমি সত্যি কথা বলো, কিন্তু সেটা সবার শুনতে খারাপ লাগে, তাই তো। তারপর সাধু বাবা আবারও বললেন, আচ্ছা, আমি তোমাদের দুজনকেই আজকে একটা তাহলে গল্প শোনাচ্ছি, মন দিয়ে শোনো গল্পটা। সাধু বাবা বলতে শুরু করলেন, বহু বছর আগেকার ঘটনা। এক রাজ্যের রাজা নিজের দেখা স্বপ্নকে বাস্তবায়িত করার ক্ষমতার অধিকারী ছিলেন। অর্থাৎ রাতে যে স্বপ্ন সেই রাজা ঘুমিয়ে দেখতেন সেটার কোনো না কোনো অর্থ থাকত এবং সেটা সত্যি হতো। ফলে তিনি যে স্বপ্নের অর্থগুলো বুঝতে পারতেন না সেগুলো তিনি অন্যের কাছে বলে সেগুলোর অর্থ জানার চেষ্টা করতেন। এরকমই একদিন রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে রাজা স্বপ্ন দেখল ওনার মুখের ভেতরে সব কটি দাঁত পড়ে গেছে। এটার অর্থ তিনি কিছুতেই অনুধাবন করতে পারলেন না। পরের দিন ওনার রাজপ্রাসাদের সকল বিজ্ঞদেরকে জিজ্ঞাসা করলেন এই স্বপ্নের অর্থ, কিন্তু কেউই যথাযথ উত্তর দিতে সক্ষম হলো না। তখন রাজা বসেই বাইরে থেকে একজন স্বপ্ন বিশেষজ্ঞকে ডেকে পাঠালেন এবং আগের দিন রাতে দেখা স্বপ্নের কথা জানালেন। স্বপ্নের কথা জানতে পেরে সেই বিশেষজ্ঞ রাজাকে বললেন, মহারাজ, আপনার এই স্বপ্নের অর্থ হলো আপনার সব আপনজনেরা আগে মারা যাবে এবং আপনি সবার পরে মারা যাবেন, অর্থাৎ তাদের মৃত্যু শোক সহ্য করতে হবে। এই কথাটা শোনা মাত্রই রাজামশাই চরম ক্ষিপ্ত হয়ে উঠলেন এবং তিনি বললেন, এটা অসম্ভব, এটা হতেই পারে না, তোমার গণনা কোনো মতেই ঠিক নয়, তোমাকে ভুলভাল বিশ্লেষণ করার জন্য আমি কঠিন থেকে কঠিনতম শাস্তি দেব।
এই বলে তিনি নিজের সৈন্যদের আদেশ দিলেন সেই স্বপ্ন বিশেষজ্ঞকে যেন কারাগারে বন্দি করে দেওয়া হয়। রাজসভায় উপস্থিত সকলে রাজাকে বোঝানোর চেষ্টা করলেন যে ওই মানুষটাকে ক্ষমা করে দিতে, কারণ ওই মানুষটা নিজের শব্দের সঠিক ব্যাখ্যা করতে পারেনি। কিন্তু রাজামশাই কারোর কোনো কথা শুনতে নারাজ ছিলেন। এরপর অনেককে একই প্রশ্ন জিজ্ঞাসা করে সেরকম আশানুরূপ ফল পাননি মহারাজ। ফলে এরপর তিনি ঘোষণা করে দিলেন, যে ব্যক্তি রাজার মনোপ্রুত উত্তর দিতে পারবে এবং সেই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে, রাজামশাই তাকে মন পছন্দ উপহারে ভরিয়ে দেবেন। এই ঘোষণা গোটা রাজ্যে ছড়িয়ে যাওয়ার পর একদিন এক খুবই সাধারণ যুবক এসে রাজদরবারে রাজার সম্মুখে উপস্থিত হলো। যুবকটি মহারাজের কাছ থেকে সেই স্বপ্নের ব্যাপারে শুনে তার ব্যাখ্যা বিশ্লেষণ করে মহারাজকে বলল, মহারাজ, আপনার স্বপ্নের অর্থ হলো আপনি এই রাজ্যে অন্যান্য সবার থেকে বেশি দিন যাবৎ রাজত্ব করবেন। আপনার দীর্ঘায়ু দান করেছেন ঈশ্বর এবং আপনার মধ্যে অসীম সহ্য ক্ষমতা রয়েছে সব রকম প্রতিকূলতাকে জয় করার, এবং আপনার মধ্যে অসীম সহ্য ক্ষমতা রয়েছে সব রকম প্রতিকূলতাকে জয় করার এবং সমস্ত পরিস্থিতিকে ধৈর্য সহকারে মানিয়ে নেওয়ার। এই বলে যেই না সেই যুবক থামল, তখনই রাজামশাই রাজসিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে সেই যুবকের জয় জয়কার করতে লাগলেন, কারণ সেই যুবকের রাজার দেখা স্বপ্নের ব্যাখ্যা রাজামশাইয়ের খুবই পছন্দ হয়েছিল। তখন রাজামশাই নিজের ঘোষণা অনুযায়ী সেই যুবকটিকে তার মন পছন্দ সমস্ত উপহারে ভরিয়ে দিলেন। তারপর যুবকটি যখন উপহারগুলো সঙ্গে নিয়ে রাজসভা থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই তার বেরিয়ে যাওয়ার পথে সেই কারাগারটা পড়ল যেখানে পূর্বের সেই স্বপ্ন বিশেষজ্ঞকে আটকে রাখা হয়েছিল। উপহারগুলো দেখে সেই আটকে থাকা মানুষটি যুবকটিকে প্রশ্ন করে বলল, তুমি কি এমন উত্তর দিলে যে সবাই তোমার জয় জয়কার করতে লাগলো? তখন সেই যুবকটি উত্তরে বলল, আমি সেটাই বলেছি যেটা তুমি বলতে চেয়েছিলে, কিন্তু আমার বলার ভঙ্গিমাটা ছিল একদমই ভিন্ন। আমি যথাযথভাবে বাক্য প্রয়োগের মাধ্যমে রাজামশাইয়ের মন জয় করে নিয়েছি। এই বলে যুবকটি সেখান থেকে উপহার নিয়ে বেরিয়ে গেল। এই বলে নিজের গল্পটা শেষ করার পর সাধু বাবা ওনার সামনে বসে থাকা সেই দম্পতিকে উদ্দেশ্য করে বললেন, আশা করি তাহলে বুঝতে পেরেছ তুমি তোমার সত্যি কথাগুলোর কিভাবে প্রয়োগ করবে। যথাযথ বাক্য ব্যবহার কিন্তু মানুষকে অন্যের কাছে ভালো করে তোলে, আবার এই বাক্যের অযথাযথ ব্যবহার কিন্তু মানুষকে অন্যের কাছে বিষাক্ত করে ফেলে, যেটা সম্পূর্ণ অর্থে তোমার সাথে ঘটছে। তোমার যেখানে সমস্যা হচ্ছে তুমি অবশ্যই বলবে, তোমার যেটা সত্যি বলে মনে হবে এবং তুমি যেটা উপলব্ধি করবে সেটাও তুমি অবশ্যই সকলের সম্মুখে বলবে, কিন্তু তোমার শব্দ বা বাক্য ব্যয়ের ধরনটা যেন এমন হয় যেটাতে যেন কেউ কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয় বা কারোর খারাপ না লাগে। একই কথা তুমি তোমার বুদ্ধি প্রয়োগ করে তোমার মতো করে গুছিয়ে অন্যভাবে বলতে পারো। সব ব্যাপার নিয়ে চিৎকার চেঁচামেচি করলে বা সেই ব্যাপারগুলো নিয়ে অযথা ঝগড়া করলে সকলের মধ্যে একটা নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি হয়। নিজেদের মধ্যে থেকেই নেতিবাচক পরিস্থিতিটাকে বিলীন করার জন্য তোমাকে পরবর্তীকালে তোমার বাক্য ব্যবহার বা শব্দ ব্যবহারের দিকে বিশেষ নজর দিতে হবে। সাধু বাবার কাছ থেকে এই গল্পটা শুনে এবং ওনার কথাগুলোর যথাযথ অর্থ বুঝতে পেরে সেই যুবকের স্ত্রী নিজের করা এতদিনের ভুলগুলোর জন্য খুবই লজ্জিত হলো এবং সেই সাধু বাবাকে কথা দিল যে এবার থেকে সে সেই সাধু বাবার কথা মেনে চলবে, অযথা কারোর কাছে বিষাক্ত হয়ে উঠবে না। তাদেরকে সুবুদ্ধি দিয়ে সাধু বাবা সেখান থেকে প্রত্যাবর্তন করলেন। বন্ধুরা, সর্বত্র সঠিক বাক্য প্রয়োগ করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, নিজের মুখ থেকে বাক্য ব্যয় করার সময় আমাদের বিশেষ নজর রাখতে হবে যে আমাদের ব্যয় করা বাক্যগুলোর দ্বারা যেন অন্য কেউ আঘাত না পায়। দ্বিতীয়ত, একই ধরনের কথা একটু উন্নতভাবে ব্যবহার করে আমরা সহজেই অন্যের মন জয় করে নিতে পারি। তৃতীয়ত, অন্যের কাছে কথার দ্বারা আকর্ষণীয় হয়ে ওঠার মূল মন্ত্র কিন্তু আমাদের নিজেদের মধ্যেই অন্তর্নিহিত। প্রতিবারের মতো আবারও বলবো,
এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।